আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনয়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ ও ভালোবাসা জানাই। আজ আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স এই কথাটি ল্যাটিন টেম্পাস থেকে এসেছে। টেম্পাস এর অর্থ হলো সময়, টাইম। তাহলে লেখো, সময় সম্বন্ধে আমাদের সবারই কম বেশি ধারণা রয়েছে। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি এই মুহূর্তে, তোমরা আমার পড়া শুনছো, এই যে সময়টা, এই সময়টা কোন সময়কে নির্দেশ করে? না, বর্তমান সময়কে নির্দেশ করে, প্রেজেন্ট। সময় সম্বন্ধে তোমাদের সবারই কম বেশি ধারণা রয়েছে, প্রেজেন্ট টাইমকে নির্দেশ করে। আজকের রবিবার, গতকাল ছিল শনিবার। তাহলে গতকাল যে শনিবার, ওই সময়টা কোন সময়কে নির্দেশ করে? সবাই জানো, পাস্ট, অতীতকালকে নির্দেশ করে, তাই না? তাহলে প্রেজেন্ট, পাস্ট, বর্তমান, অতীত। আগামীকাল সোমবার, এই সময়টা কোন সময়কে নির্দেশ করে? অবশ্যই ভবিষ্যৎকালকে নির্দেশ করে। তোমরা সবাই জানো, ফিউচার টাইম। তাহলে আমরা এত সময় পর্যন্ত যা জানলাম, আশা করি আমরা কম বেশি বুঝতে পেরেছি। টেন্স যেটা টাইমকে বোঝায়, টাইম অফ এ ভার্ব, ক্রিয়ার কালকে বোঝায়। আমরা পরে আসছি সেই বিষয়ে। সময়, এবার সময় সম্বন্ধে আমরা ধারণাটা নিলাম। প্রেজেন্ট বর্তমান সময়, পাস্ট অতীত, আর ফিউচার হলো ভবিষ্যৎ। এই পর্যন্ত আমরা বুঝেছি। এবার আমাদের পরের প্রশ্ন, যে সময় সম্বন্ধে আমরা ধারণা তো নিলাম, এবার সময়টাকে আমরা কিভাবে কাটাই? অবশ্যই কাজ করে। তাহলে সেই কাজের ধরনগুলো এবার আমরা জানব। কেমন কি ধরন? এবার এসো সেগুলোকে নিয়ে আলোচনা করি। আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা আমার পড়া শুনছো। তাহলে এই যে পড়ানো এবং পড়াশোনা, এই কাজটা এই মুহূর্তে কি ঘটছে, চলছে। তাহলে ঘটমান, চলমান, এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস। তাহলে কাজের একটা প্রকারভেদ আমরা জানলাম, কন্টিনিউয়াস, ঘটছে, চলছে, ঘটমান, চলমান। একটা সময় পরে আমার এই পড়ানো শেষ হবে, সম্পূর্ণ হয়ে যাবে, কাজটা শেষ হবে, পারফেক্ট হবে, তোমাদের মধ্যে পারফেকশন আসবে। তাহলে যার শুরু আছে তার শেষও আছে, শেষ রয়েছে। তাহলে এই পড়ানো যখন শেষ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, সেই সময়টাকে আমরা বলবো পারফেক্ট। তাহলে কিছু কাজ রয়েছে যে কাজ একটা সময় শেষ হয়ে যায়, সমস্ত কাজই শেষ হয়ে যায়। তাহলে তার শেষ হয়ে যাওয়া অবস্থাটাকে আমরা বলছি পারফেক্ট। এরপরে বলবো যে এই যে লেকচারটা চলছে, এটা ধরো 1 ঘন্টা ধরে চলছে, বা তুমি এই ভিডিওটাকে 1 ঘন্টা ধরে দেখছো। 40 মিনিটের মাথায় তোমার এই যে দেখাটা, সেটা কিন্তু কিছুটা সম্পূর্ণ হয়েছে, পুরোপুরি সম্পূর্ণ হয়নি। আবার বলছি, কাজের ধরন, সেই কাজের ধরন, যে কাজটা কিছুটা সম্পূর্ণ হয়েছে, কিছুটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখনও চলছে। এই যে ভিডিও লেকচারটা, এটা ধরো 1 ঘন্টার ভিডিও, 40 মিনিট তোমার দেখা হয়ে গেছে, 40 মিনিট দেখা তুমি সম্পূর্ণ করেছো, তারপরে আরও 20 মিনিট রয়েছে, সেটা এখনও চলছে। তাহলে 40 মিনিট ধরে তোমার দেখা হয়ে গেছে। তাহলে সম্পূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে গিয়েও সম্পূর্ণ হবে না, আরও কিছুটা বাকি থাকবে। তাহলে সেই কাজের ধরন, সেই কাজের প্রকারভেদ পারফেক্ট, কন্টিনিউয়াস। তাহলে এমন কিছু কাজ যেটা কিছুটা সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখনও বর্তমান সময়ে সেটা চলছে।
পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা 45 মিনিট ধরে ফুটবল খেলছি, 30 মিনিট খেলা হয়ে গেছে, এখনও 15 মিনিট বাকি আছে, তাহলে 30 মিনিট সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও এখনও চলছে, পারফেক্ট সম্পূর্ণ হয়ে গেছে। আর কন্টিনিউয়াস মানে কি বললাম, চলন্ত, চলমান, ঘটমান, যেটা ঘটছে এখনও চলছে। তাহলে পারফেক্ট আর কন্টিনিউয়াসের সমন্বয়, সংযোগ, দুটোকে যোগ করে হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কি বলছে, সম্পূর্ণ হয়ে গেছে, পুরোটা সম্পূর্ণ হয়নি। কন্টিনিউয়াস কি বলছে, এখনও চলছে। তাহলে 80% সম্পূর্ণ হয়ে গেছে আর 20% এখন চলছে। তাহলে আমরা কন্টিনিউয়াস শিখলাম, পারফেক্ট শিখলাম, পারফেক্ট কন্টিনিউয়াস শিখলাম। এরপরে আরেকটা বাকি রয়ে গেছে, ইনডেফিনিট। এটাকে লাস্টে বলছি কেন না, এই তিনটে বুঝলে এটাকে বোঝাটা অসুবিধা হবে না। তাহলে দেখো, আমরা এই যে কাজের ধরনগুলো, প্রকারভেদগুলো বললাম, কন্টিনিউয়াসে চলছে, ঘটছে, হচ্ছে। পারফেক্ট ওয়ার্ডটাকে মনে রাখো, পারফেক্ট সম্পূর্ণ, সম্পূর্ণ পারফেক্ট মানুষ বলে। তাহলে এখানে শেষ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু তার রেশ, সেই কাজের রেশ কিন্তু এখনও বর্তমান। তাহলে পারফেক্ট সম্পূর্ণ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্টকে নিচ্ছে আবার কন্টিনিউয়াসকেও নিচ্ছে। তাহলে পারফেক্ট মানে কি, সম্পূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিছুটা কাজ শেষ হয়ে গেছে। আর কন্টিনিউয়াসটাকে রাখার জন্য বলছি যে কিছুটা কাজ শেষ হয়ে যাওয়ার পরেও এখনও চলছে। এবার এসো ইনডেফিনিট। ডেফিনিট মানে হলো নির্দিষ্ট, ডেফিনিটের বাংলা মানে হলো নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে যা নির্দিষ্ট নয়, সাধারণ। তাহলে সেই সমস্ত কাজ যেটা বলবে না যে আমি 10টার সময় শুরু করেছি, 12টা পর্যন্ত করছি, বা এই কাজটা আমি করেই চলেছি, এই কাজটা আমি 3 দিন ধরে করছি, এরকমভাবে স্পেসিফিক নির্দিষ্ট কিছু বলবে না। এটা সাধারণভাবে কোনো কাজের কথা বলবে, যেমন আমি পড়ি, আমি খেলি, আমি যাই। দেখো এই কথাগুলোতে পড়া যে কাজটা, আমি বলছি না যে আমি সকাল 7টা থেকে পড়ছি, বা আমি বলছি না যে আমি সোমবার থেকে পড়ছি। আমি খেলি, আমরা খেলি, তারা খেলে, বলা হচ্ছে না যে বিকেল 4টে থেকে খেলছে, বা 40 মিনিট খেলা হয়ে গেছে এখনও খেলছে। নির্দিষ্ট করে কিছু বলবো না আমরা। ইনডেফিনিট, যা ডেফিনিট নয়, যা নির্দিষ্ট নয়, যা সাধারণ। তাহলে দুটো কথাকে বোঝো, টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক, এই দুটো কথাকে বোঝো, তাহলে দেখবে টেন্সটা অনেকটা সহজ হয়ে গেছে। সময়ের ধারণা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আর এই সময়ে যে কাজের প্রকারভেদ, কেমনভাবে কাজটা করছি, কাজের অবস্থাটা কেমন, তার উপরে বেস করে আমরা কাজের অবস্থাকে 4টি ভাগে ভাগ করলাম। কন্টিনিউয়াস, চলছে, ঘটছে, করছি, হচ্ছে। পারফেক্ট, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, শেষ করে ফেলেছি। পারফেক্ট ওয়ার্ডটাকে মনে রাখবে, পারফেক্ট মানে কি, সম্পূর্ণ। কন্টিনিউয়াস মানে কি, চলন্ত, চলমান। আর পারফেক্ট কন্টিনিউয়াস আগেই বলা হয়েছে, পারফেক্ট আর কন্টিনিউয়াসকে নিয়ে এইটা হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস। আর ইনডেফিনিট যেটা ডেফিনিট নয়, সাধারণ। তাহলে আশা করি এই যে বেসিক কনসেপ্ট, এই কনসেপ্ট দুটো, টাইম এবং ওয়ার্কের কনসেপ্ট দুটো তোমাদের ক্লিয়ার হলো। এই বেসিক কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করো, তাহলে দেখবে টেন্সটা অনেক সোজা হয়ে গেছে। এরপরে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ, পাস্ট টেন্সের 4টে ভাগ, ফিউচার টেন্সের 4টে ভাগ। 4 + 4 + 4, 4, 4 + 4 + 4 = 12। 12টা টেন্স কীভাবে হচ্ছে দেখো। প্রেজেন্টকে নাও, প্রেজেন্ট ইনডেফিনিট। আবার প্রেজেন্টকে নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার প্রেজেন্টকে নাও, প্রেজেন্ট পারফেক্ট। আবার প্রেজেন্টকে নাও, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটা টেন্সেই সময়ের সঙ্গে সঙ্গে এই কাজগুলোকে, এই 4টে প্রকারভেদকে যুক্ত করতে হবে। প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট টেন্সের মতো করে কাজ হবে বর্তমানে, পাস্টে অতীতকালে অতীতকালের মতো করে কাজ হবে, ফিউচারে ফিউচারের
মতো করে, ভবিষ্যৎকালের মতো করে কাজ হবে, কিন্তু বেসিক ব্যাপারটা কিন্তু এই একই থাকবে। সাধারণ, চলন্ত, চলমান, সম্পূর্ণ হয়ে গিয়ে এখনও চলছে, এই বেসিক ফ্রেমওয়ার্ক, ফান্ডামেন্টাল ব্যাপারটা কিন্তু একই থাকবে। তাহলে প্রেজেন্টে 4টে করলাম, পাস্টেও এই একইভাবে হবে। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারকে ধরো, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটাতে 4টে করে, তাহলে 12টা টেন্স হলো। এবার চলো আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করি। প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ রয়েছে সেটাকে নিয়ে আমরা এবার আলোচনা করি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়। তাহলে কি প্রেজেন্ট মানে কি বর্তমান, আর ইনডেফিনিট মানে কি সাধারণ, আর টেন্স মানে কি সময় বা কাল। তাহলে বর্তমান সময়ে কাজটা সাধারণভাবে ঘটবে। আমরা কিছুক্ষণ আগেই সময় এবং কাজের ধারণা নিয়ে নিয়েছি, এবার আমাদের বুঝতে আর অসুবিধা হবে না। তাহলে প্রেজেন্ট মানে বর্তমান, আর ইনডেফিনিট মানে কি সাধারণ, নির্দিষ্ট নয়। তাহলে বর্তমান সময়ে কোনো কাজ সাধারণভাবে সম্পন্ন হবে। এছাড়া বর্তমান সময়ে কোনো কাজ ইনডেফিনিট ওয়েতে তো হবেই, এছাড়া হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত সত্য, হ্যাবিচুয়াল ট্রুথ, আর কি, অথবা ইটার্নাল ট্রুথ, চিরন্তন সত্য বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করব। এই দুটোকে একটু মনে রাখার চেষ্টা করবে, হ্যাবিচুয়াল ট্রুথ অভ্যাসগত সত্য, ইটার্নাল ট্রুথ চিরন্তন সত্য। তো চলো এবার আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সযুক্ত যে সেন্টেন্স, সেই সেন্টেন্সকে এবার আমরা গঠন করা শুরু করব। এই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে দেখে নাও। সাবজেক্ট, তারপরে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম, আবার ভার্বের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে এস বা ইএস যোগ হতে পারে। তারপরে কি বসবে না আদার্স। আমরা অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো লিখছি না, লিখে ব্যাপারটাকে জটিল করতে চাইছি না। সেন্টেন্স ফর্ম করার আগে আমরা এই টেবিলটাকে একটু দেখে নেব যে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কারা কারা না আমি, আমরা, যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি হচ্ছি এখানে ফার্স্ট পার্সন, আমি, আমরা। আর তুমি তোমরা কি শুনছো, তাহলে তুমি তোমরা হলে সেকেন্ড পার্সন। আমি, আমরা, তুমি তোমরা বাদে আর বাদ বাকি যারা রয়েছে, বাইরে যারা রয়েছে, তারা সবাই থার্ড পার্সন। তাহলে এই যে পরিবেশটা, এই পরিবেশটাকে ভাবার চেষ্টা করো, একটু ইমাজিন করার চেষ্টা করো। আমি পড়াচ্ছি, আমি হলাম, আমরা হলাম এখানে ফার্স্ট পার্সন। তুমি তোমরা শুনছো, দেখছো, তোমরা হলে সেকেন্ড পার্সন। আমি, আমরা, তুমি তোমরা বাদে আর যারা রয়েছে, বাদ বাকি যারা রয়েছে, তারা হলো থার্ড পার্সন। এরপরে এর সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। ফার্স্ট পার্সন আমি, আমরা, আমি সিঙ্গুলার, উই প্লুরাল। সেকেন্ড পার্সন হলো তুমি তোমরা, ইউ সিঙ্গুলার, প্লুরাল ইউ একই। থার্ড পার্সন আমি, আমরা, তুমি তোমরা বাদে যারা রয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার, একবচন কারা কারা, হি, সি, ইট, রাম, শ্যাম, যদু, মধু, অমল, বিমল ইত্যাদি ইত্যাদি। এরা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পার্সন প্লুরাল কারা হবে, দে, তারা, রাম অ্যান্ড বিমল, সুমন অ্যান্ড সোমা ইত্যাদি ইত্যাদি। তাহলে এই পার্সন সাবজেক্টস, এই টেবিলটাকে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কারণ এর উপরে আমরা যে সেন্টেন্সগুলো ফ্রেম করব সেটা অনেকাংশেই নির্ভরশীল। এবার এসো আমরা সেন্টেন্স ফর্ম করার চেষ্টা করি। আমি বই
পড়ি। এইটাকে আমরা ইংরেজিতে ট্রান্সফর্ম করব, ইংরেজিতে ট্রান্সলেট করব। কিভাবে করব? আমরা তো কিছু জানি না কিভাবে করব। তো আমি বই পড়ি, এখানে কাজ করা কোন শব্দটা বোঝাচ্ছে? অবশ্যই পড়ি, পড়াটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে আমরা ভার্বকে পেয়ে গেলাম, ক্রিয়াপদকে পেয়ে গেলাম। তাহলে প্রথমে আমরা ভার্বকে খুঁজে বেড়াবো। ভার্ব পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে একে প্রশ্ন করো, কে বই পড়ে? কে? উত্তর আসছে কি? আমি। তাহলে আমি হলো এখানে সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা কি করছি না, ভার্বকে আমরা খুঁজে বেড়াচ্ছি। ভার্ব খুঁজে পেয়ে গেলে আমরা ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব। কে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হলো সাবজেক্ট। আমি বই পড়ি, কে পড়ে? আমি পড়ি। তাহলে আমি হলো এখানে সাবজেক্ট। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারে কিছুই নেই। প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তারপরে আদার্স আছে। তো চলো আমরা লিখি। সাবজেক্ট এখানে কে? আমি। আমি ইংরেজি তোমরা সবাই জানো, আই। এরপরে বলা হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব বসে যাবে। পড়া ইংরেজি কি? রিড। তারপরে কি বলেছি? আদার্স, অন্যান্য যা কিছু আছে সেগুলোকে আমরা বসিয়ে দেব। আমি পড়ি, কি পড়ি? বই, একটি বই। আই রিড এ বুক। হলো। তাহলে আমরা আই প্রথম সাবজেক্টকে নিলাম। এরপরে চলো আমরা হাজার হাজার সেন্টেন্স এবার তৈরি করব। উই, আমি বই পড়ি, আমরা বই পড়ি, কি হবে? সাবজেক্ট বসিয়ে দাও উই, রিড বসিয়ে দাও। একটা বই হবে কি? আমরা যেহেতু কি করব? বুকস, একটা এস যুক্ত করো, উই রিড বুকস। তাহলে আই হয়ে গেল, উই হয়ে গেল। এবার সেকেন্ড পারসন ইউ দিয়ে করো। ইউ, একই ব্যাপার, ইউ রিড এ বুক। আবার ইউ যদি একের বেশি হয়, তোমরা হয়, তাহলে কি হবে? ইউ রিড বুকস। এরপরে দেখো হি, হি অথবা সি। এবার একটু মনোযোগী হয়ে তোমাদেরকে শুনতে হবে। এই দেখো এখানে যে বলা হয়েছে না ভার্ব, তার সঙ্গে এস বা ইএস যুক্ত করব। কখন করব না, সাবজেক্টটা যখন কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন হতে হবে। আর কি হতে হবে না, সিঙ্গুলার হতে হবে। থার্ড পারসন হতে হবে, দুটো কথা, থার্ড পারসন হতে হবে আর সিঙ্গুলার হতে হবে। কাকে? সাবজেক্টটাকে। তাহলে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন যে ভার্বটা বসবে না, সেই ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস যুক্ত করব। এইটা দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল। তাহলে হি অর সি রিডস। কখন হবে এটা না, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন, এই টেবিলটাকে ভালো করে দেখো, থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে। হি, সি, ইট, রাম ইত্যাদি ইত্যাদি হতে হবে। তখনই আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব। তাহলে হি রিডস এ বুক। তারপরে কি হবে? দে দিয়ে যদি করি, দে রিড বুকস। তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা হ্যাবিচুয়াল ট্রুথ, ইটারনাল ট্রুথ, অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য বোঝাতে আমরা কেমনভাবে
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করি, সেইটাকে নিয়ে দুটো সেন্টেন্স এবার আমরা লিখব। এত সময় তোমরা খেয়াল করেছো কিনা জানি না যে আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করলাম, আমরা যে বাক্যগুলো সেন্টেন্সগুলো যে আমরা লিখেছিলাম সব কিন্তু অ্যাফার্মেটিভে ছিল, অর্থাৎ হ্যাঁ বোধক ছিল। এবার আমরা কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্ন করব, নেগেটিভ না বোধক না দিয়ে বাক্য তৈরি করব, না বোধক বাক্য তৈরি করব। তো এই কোয়েশ্চেন এবং নেগেটিভ, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই যে প্রশ্নবোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য তৈরি করতে গেলে ডু ভার্ব, ডু ভার্বের কথাটা মনে রাখতে হবে। একটু দেখে নাও, ডু ডাজ, এই দুটো ভার্বের, ডু ডাজ, এই ডু ভার্বের কথা মনে রাখতে হবে। ডাজ ব্যবহার করলে মেন ভার্বের এস বা ইএস উঠে যাবে। আবার বলছি, ডাজ ব্যবহার করলে মেন ভার্বের এস বা ইএস উঠে যাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হবে। তো কোথায় কোথায় আমরা ডু বসাবো, কোথায় কোথায় ডাজ বসাবো, কেমনভাবে বসাবো, কিভাবে বসবে, আমরা এবার সেটা আলোচনা করব। তো চলো আমরা রিড ভার্বকে নিয়ে, পড়া এই ভার্বকে নিয়ে আমরা লিখছিলাম। তো চলো আমরা প্রথমে আমরা করেছিলাম আমি পড়ি, আমি বই পড়ি, আমি পড়ি। এর প্রশ্নবোধক বাক্য কি হবে? আমি কি পড়ি। তাহলে আমরা এই যে ডু ডাজ এই দুটো ভার্বকে নিয়ে এবার কাজ করব, ডু ডাজকে নিয়ে কাজ করব। কোথায় কোথায় ডু বসে দেখো, আই ডু বসবে, উই এর ক্ষেত্রে ডু বসবে, আই উই এরা যখন সাবজেক্ট হবে তখন ডু বসবে। তো চলো দেখে নিই। তাহলে প্রথমে এখানে ডু বসে গেল, এক এক করে করার চেষ্টা করি আমরা। আমি পড়ি, আই রিড, আমি কি পড়ি, এ সাহায্যকারী ভার্ব, এ সাহায্য করবে, সাহায্য করার জন্য একে আগে আসতে হবে। সাহায্য যখন করবেই সামনে এগিয়ে এসো, সামনে এগিয়ে এসে সাহায্য করো। এইভাবে এটাকে মনে রাখার চেষ্টা করো। ডু আই রিড, এবার উই দিয়ে করো একই। আমরা কি পড়ি, ডু উই রিড, হয়ে গেল। এবার সেকেন্ড পারসন, ইউ সিঙ্গুলার হলেও ডু বসবে, ইউ প্লুরাল হলেও ডু বসবে। তুমি পড়ো, আগে লেখো, ইউ রিড। সেই একই কথা, সাহায্য করবে তো আগে এগিয়ে এসো, ডু ইউ রিড। এরপরে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যাব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো, ডাজ বসাবো। আমরা লিখেছিলাম হি রিডস। এবার আমরা যখন প্রশ্নবোধক বাক্য তৈরি করব তখন ওই এস বা ইএসকে কিন্তু আমরা তুলে দেবো, ওকে কিন্তু আমরা রাখবো না। যেমন ছিল সে পড়ে, হি অর সি আমরা রিডস করেছিলাম, লেখো হি রিডস। আমরা কি বলেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হবে আমরা তখন প্রশ্নবোধক বাক্য যখন তৈরি করব তখন ডাজ নিয়ে আসবো। আর ডাজ ব্যবহার করলে এই এস বা ইএস থাকবে না। আশা করি তোমরা বুঝতে পারলে। আগের বারে আমরা এস বা ইএস যুক্ত করেছিলাম, আর প্রশ্নবোধক যখন বাক্য আমরা তৈরি করছি তখন আমরা এস বা ইএসকে তুলে দিচ্ছি। কোথা থেকে, কার কাছ থেকে, না মেন ভার্বের কাছ থেকে। ডাজ হি রিড, ডাজ হি রিড। এরপরে দেখো দে, রাম অ্যান্ড বিমল যখন প্লুরাল হবে, থার্ড পারসন প্লুরাল হবে তখন কিন্তু আমরা
ডু বসাবো। তারা পড়ে আমরা কি ইংরেজি করেছিলাম? দে রিড। তারা কি পড়ে? ডু দে রিড। হয়ে গেল। এরপরে আমরা নেগেটিভ সেন্টেন্স করব। এবার আশা করি খুব সহজেই করতে পারবে তোমরা। আমি পড়ি না, কি হবে? আই ডু নট রিড। নট না আছে, নট নিয়ে আসবে। আমি পড়ি না, আই ডু নট রিড। আমরা পড়ি না, উই ডু নট রিড। তুমি পড়ো না, ইউর ক্ষেত্রে কি হবে? ইউ ডু নট রিড। সে পড়ে না, হি অর সি। কি করবো এখানে? ডাজ নট রিড। তারা পড়ে না, দের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? ডু করেছিলাম। দে ডু নট রিড। ভালো করে বুঝে নাও, ডু এবং ডাজের ব্যবহারটা এখানে ভালো করে বুঝে নাও। ফার্স্ট পারসন যখন হবে আই ডু, উই ডু। সেকেন্ড পারসন ইউ ডু, ইউ ডু। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি ডাজ, সি ডাজ, রাম ডাজ, মধু, শ্যাম, সুমন ডাজ। এবার থার্ড পারসন যখন প্লুরাল হবে দে ডু। এই ডু এবং ডাজের ব্যবহারটাকে দেখে নাও। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট মানে তোমরা সবাই জানো বর্তমান। বর্তমান সময়ে কাজের ধরনটা কেমন? না, বর্তমান সময়ে কোনো কাজ কন্টিনিউ করছে, কন্টিনিউয়াস কথাটা আছে। বর্তমান সময়ে কোনো কাজ ঘটছে বা চলছে, কন্টিনিউয়াস অ্যাকশান, অনবরত চলছে, ঘটছে, চলছে। আমি যেমন এখন তোমাদেরকে পড়াচ্ছি, এটা কিন্তু কন্টিনিউয়াস অ্যাকশান। তাহলে বর্তমান সময়ে কোনো কাজ ঘটছে বা চলছে বোঝাতে আমরা ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করি। যেমন চলো এবার আমরা এর প্রথমে এর স্ট্রাকচারটাকে আমরা একটু দেখে নিই, যে কোন স্ট্রাকচার ফলো করে আমরা সেন্টেন্সগুলোকে বানাবো। সাবজেক্ট বসবে, সাবজেক্ট অনুযায়ী এম বসবে, ইজ বসবে, আর বসবে, যে কোনো একটা। তারপরে থাকবে ভার্ব, মেন ভার্ব থাকবে, তার সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তারপরে কি থাকবে? আদার্স। এক্ষেত্রে একটু বলে নেই, কন্টিনিউয়াস টেন্স মানেই কিন্তু আইএনজি থাকবে। সেটা প্রেজেন্টে হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হতে পারে। কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি থাকবে, ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত হবে। তাহলে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর থাকবে, ভার্ব থাকবে, আইএনজি থাকবে, মেন ভার্ব থাকবে, আইএনজি থাকবে, তারপরে আদার্স, অবজেক্ট কমপ্লিমেন্ট, আদার্স থাকবে। তো এবার আমরা সেন্টেন্স ফর্ম করব, সেই রিড ভার্বকে নিয়েই আমরা করব। বারবার একই ভার্ব নিয়ে করলে তোমাদের মনে থাকবে, মনে রাখার সুবিধা হবে। এবং সেই পার্সন, সেই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, সেইটাকে নিয়েই আমরা কাজ করব। তো চলো সাবজেক্ট অনুযায়ী কোথায় এম, ইজ, আর বসবে আমরা দেখে নেব। যেমন কন্টিনিউয়াস অ্যাকশান, আমি বই পড়ছি। চলো এটাকেই লিখি। সেই একই রকমের ব্যাপার, পড়া হচ্ছে এখানে ভার্ব। কে পড়ছে? আমি। কে দিয়ে প্রশ্ন করো, যে উত্তর পেলে সেটা হলো সাবজেক্ট। তো চলো আমরা সাবজেক্ট লিখি। চলে এসো, এখানে চলে এসো। আই থাকলে আমরা নেব এম, উই থাকলে আমরা নেব আর,
ইউ থাকলে আমরা নেব আর, হি সি ইট রাম ইত্যাদি থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা নেব ইজ, আর দে থাকলে আমরা নেব দে, রাম অ্যান্ড বিমল ইত্যাদি থাকলে আমরা নেব আর। তাহলে কোথায় কোথায় অ্যাম বসবে, কোথায় কোথায় আর বসবে সেটা এবার এখান থেকে দেখে নাও। আই থাকলে কি হবে, অ্যাম হবে। তাহলে সাবজেক্ট বসালাম আই, আইয়ের পরে বসিয়ে দাও অ্যাম। ভার্ব, পড়া ইংরেজি কি, রিড। তার সঙ্গে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। আই এম রিডিং, কি পড়ছি, বই, একটি বই পড়ছি, সেটা হলো আদার্স। আই এম রিডিং এ বুক। হয়ে গেল প্রথম সেন্টেন্স আমাদের, আইকে দিয়ে করলাম। এরপরে সেন্টেন্স পাল্টে দাও, আমরা বই পড়ছি, আমরা বই পড়িতেছি। তাহলে সাবজেক্টকে উই। এবার বলা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী অ্যাম বসবে, ইজ বসবে, আর বসবে। উইয়ের পরে কি বসবে, আমরা কি বলে নিয়েছি এখানে, আর বসবে। হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, কি বসবে, আর বসবে। তাহলে উই আর, এ সবসময় সাহায্য করছে, সেই জন্য আগে চলে এসছে। উই আর, আবার সেই রিডিং করো। এবার কিন্তু একটা বই হবে না, একের বেশি, আমরা অনেকজন, 10-12 জন আছি। তাহলে উই আর রিডিং কি করব, বুকস। তাহলে আই এম রিডিং এ বুক, উই আর রিডিং বুকস। এরপরে সেকেন্ড পার্সনে চলে যাও, ইউ সিঙ্গুলার হলেও আর, তোমরা প্লুরাল ইউ হলে সেখানেও আর। তাহলে ইউ আর রিডিং। একজন হলে কি করবে, এ বুক করবে, আর একের বেশি তোমরা হলে কি করবে, বুকস। হয়ে গেল, ফুল স্টপ। সবই অ্যাফার্মেটিভ সেন্টেন্স করছি, পরে আমরা কোয়েশ্চেন বানাবো এবং নেগেটিভ সেন্টেন্স বানাবো। এরপরে চলে এসো, এত সময় ধরে আমরা অ্যাম করলাম আর করলাম, এখন পর্যন্ত ইজের ব্যবহার কিন্তু আমরা পাইনি, সেটা এবার এসে গেছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ইজ, সি ইজ, ইট ইজ, রাম ইজ, সুমন ইজ, বিমল ইজ, সীমা ইজ, সোমা ইজ। তো চলো, সে বই পড়ছে, হি অর সি। হি থাকলে কি হবে, আমরা বলেছি ইজ, হি ইজ। রিডিং, রিডিংই থাকবে, হি ইজ রিডিং এ বুক। হলো। এরপরে থার্ড পারসন প্লুরাল, দে, রাম অ্যান্ড বিমল, দে দিয়ে করো। তাহলে আমরা দে দিয়ে কেমনভাবে করবো, এটা একটু মুখে মুখে করে নাও। সাবজেক্ট কি, দে, দে অ্যামিজারের মধ্যে কোনটা হবে, আর হবে। দে আর রিডিং, একের বেশি কি করব, বুকস লিখেই দেই। দে আর রিডিং বুকস। তাহলে আমরা কি শিখলাম না, সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর এই হেল্পিং ভার্বগুলো যে কোনো একটা বসবে, বি ভার্ব যে কোনো একটা বসবে। তারপরে যে মেন ভার্বটা থাকবে তার সঙ্গে আমরা আইএনজি বসাবো এবং তারপরে আদার্স বসাবো। তাহলে এই হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাক্য। এরপরে আমরা কোয়েশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স আমরা এবার তৈরি করব। আমি পড়ছি, আমরা ইংরেজি কি করেছিলাম না, আই অ্যাম রিডিং। এইটা করেছিলাম আমরা। তাহলে
আমরা আগের যে প্রশ্নবোধক বাক্যগুলো করেছিলাম সাবজেক্টকে কিন্তু আমরা প্রথমে নিয়ে আসিনি, সাবজেক্টকে পরে রেখেছিলাম। তাহলে আই এর দুপাশে দুটো ভার্ব বসাও। আগের বারে যেমন আমরা ডুকে সামনে নিয়ে এসেছিলাম, ডাচকে সামনে নিয়ে এসেছিলাম, এবারেও আমরা হেল্পিং ভার্বকে সামনে নিয়ে আসছি। এম আই রিডিং, আমি কি পড়ছি, আমি কি পড়ছি। একই রকমভাবে আর দিয়ে করো, আর উই রিডিং, ইউ থাকলে কি হবে, আর আর ইউ রিডিং। টেবিলে আবার চলে আসো, হি সি ইট রাম ইত্যাদি থাকলে কি হয়, ইজ হয়। তাহলে ইজ হি রিডিং। এরপরে আমরা নেগেটিভ সেন্টেন্স লিখব, ভীষণই সহজ, নট যুক্ত করে দিলেই হবে। আই অ্যাম রিডিং, আই অ্যাম নট, অ্যাম নট রিডিং, আমি পড়ছি না। উই যদি নিয়ে আসি কি হবে, উই এর পরে কি হয়, আর হয়, উই আর নট রিডিং। এরপরেরটা তোমরা মুখে মুখে বলো, ইউ আর নট রিডিং। হি অর সি কি হবে, হি হলে কি হয়, ইজ হয়, হি ইজ নট রিডিং। দে দিয়ে করো, দে, দে থাকলে কি হবে, আর হবে, দে আর নট রিডিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে সময়টা কখন না, প্রেজেন্ট, বর্তমান, বর্তমান সময়ে কাজটা সম্পন্ন হবে। এবার বলছে কাজের ধরনটা কেমন, কাজটা কেমনভাবে হচ্ছে না, পারফেক্ট হয়ে যাচ্ছে, সম্পূর্ণ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সবসময়ই আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কাজকে একে অপরের সঙ্গে মেলানোর চেষ্টা করব, সেই সময়ে কাজটা কেমনভাবে হচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করব। তাহলে বর্তমান সময়ে কাজটা কেমন হয়েছে, কাজের প্রকারভেদ, ধরনটা কি না, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে বর্তমান সময়ে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, শেষ হয়েছে, এরকম বোঝাতে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বর্তমান সময়ে শেষ হয়ে গেছে, এইমাত্র সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু এর রেজাল্ট, এর ফল কিন্তু এখনও বিদ্যমান। যেমন আমার হাত কেটে গেছে, হাত কাটার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু এর যে রেজাল্ট, এর রেজাল্ট কিন্তু এখনও বিদ্যমান, অর্থাৎ হাত থেকে, আঙুল থেকে এখনও কিন্তু আমার রক্ত ঝরছে বা পড়ছে। তো সে যাই হোক, এরপর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সযুক্ত সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব, তার স্ট্রাকচারটাকে চলো আমরা লিখি। প্রথমে বসবে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী বসবে হ্যাভ বা হ্যাজ, এই হেল্পিং ভার্ব বসবে। তারপরে কি হবে না, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলতে না, মেন ভার্বের থার্ড ফর্ম। আর কি বসবে, তারপরে আদার্স যা আছে সেগুলো বসবে। এইটাকে ভালো করে খেয়াল করবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন গো হচ্ছে কি, প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গন, এটা হলো ফার্স্ট ফর্ম, এটা হলো সেকেন্ড ফর্ম, আর এটা হলো থার্ড ফর্ম। এটা ফার্স্ট ফর্ম, এটা হলো থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ফর্মটা বসাবো আমরা। তাহলে
আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসাবো, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপরে আদার্স বসাবো। এইভাবে আমরা এবার এই স্ট্রাকচারটাকে ফলো করে চলো এবার আমরা সেন্টেন্স বানানো শুরু করি। একটা বাংলা বাক্য আমরা নিয়ে নিই। আমি কাজটি করেছি বা করিয়াছি। তাহলে আমার কাজটা করা এইমাত্র সম্পূর্ণ হয়ে গেছে। এইটাকে এবার আমরা ইংরেজিতে করব। এইবার সাবজেক্ট অনুযায়ী কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে, সেটা এবার আমরা এই টেবিল থেকে বুঝে নিই। এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, এর সঙ্গে সব কিছু রিলেটেড। তো চলো এখান থেকে আমরা দেখে নিই। যখন সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হবে, আই হবে, হ্যাভ বসাবো, আই উই হ্যাভ। আবার ইউ, এক্ষেত্রে কি বসাবো, হ্যাভ। তারপরে চলে এসো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, সি, ইট, রাম, কি হবে এখানে, হ্যাজ হবে। আর দে এই ক্ষেত্রে হবে হ্যাভ। তাহলে একটা ব্যাপার খেয়াল করো, সমস্ত জায়গাতে কিন্তু হ্যাভ হচ্ছে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার যখন সাবজেক্ট হচ্ছে তখনই শুধু হ্যাজ হচ্ছে। তাহলে আই উই এরপরে হ্যাভ বসবে, ইউর পরে হ্যাভ বসবে, দে হ্যাভ বসবে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট, রাম, শ্যাম, যদু, মধু, হ্যাজ বসবে। তো চলো আমরা এবার সেন্টেন্স লেখা স্টার্ট করি। তাহলে আমি কাজটি করেছি, করিয়াছি। কে করেছে, আমি করেছি। তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে লেখো আই। এরপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসবে। কি বসবে, হ্যাভ বসবে, আই হ্যাভ। তারপরে বলা হয়েছে যে মেন ভার্ব ডু, করা, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ডু, ডিড, ডান। তাহলে এই ফর্মটা থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, আই হ্যাভ ডান। কাজটি ইংরেজি কি, দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক হলো। এরপরে আমরা কাজটি করেছি বা করিয়াছি, উই। আই এর বদলে উই বসিয়ে দাও। উই এর পরে কি বসবে, হ্যাভ বসবে, উই হ্যাভ। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করাই আছে, ডু, ডিড, ডান। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কাজটি ইংরেজি কি, দ্য ওয়ার্ক। তাহলে কি হলো, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আর একবার একটু লিখে দিই, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি বা তোমরা কাজটি করেছ, ইউ, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এরপরে এসো সে কাজটি করেছে, এটা একটু লিখে দিই, হি। এখানে কি হ্যাভ বসবে, না, কি বসবে, হ্যাজ বসবে। আমরা আগেই জেনে নিয়েছি, হি হ্যাজ। তারপরে কি বলা হয়েছিল, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ডু ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডান। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আদার্স এখানে কি না, ওয়ার্ক, দ্য ওয়ার্ক। সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ, হ্যাজ বসালাম, মেন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম, ডান। আর আদার্স হচ্ছে দ্য ওয়ার্ক। এরপরে তারা কাজটি করেছে, তারা ইংরেজি কি, দে,
দে আর হ্যাভ হ্যাজের মধ্যে কি বসবে? হ্যাভ বসবে। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এবার আমরা এই টেন্সের যে কোয়েশ্চেন ফ্রেম করা, ইন্টারোগেটিভ সেন্টেন্স ফ্রেম করা এবং নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য তৈরি করা, সেটা এবার আমরা করব। এখানে আমরা রাইট ভার্বটাকে নিয়েছি। রাইট, রোট, রিটন। রাইট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে রোট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। রিটেন এইটাকে নিয়েই আমরা কাজ করব। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমরা লিখেছি, উই হ্যাভ রিটেন। তুমি লিখেছ, ইউ হ্যাভ রিটেন। সে লিখেছে, হি হ্যাজ রিটেন। তারা লিখেছে, দে হ্যাভ রিটেন। এবার এইটাকে আমরা প্রশ্নবোধক বাক্য, কোয়েশ্চেন তৈরি করা শুরু করব। কিছুই না, শুধুমাত্র সাবজেক্টটাকে মাঝখানে বসিয়ে দাও। হেল্পিং ভার্ব সবসময় মেন ভার্বের আগে থাকে, এটাকে মাথায় রাখবে। তো চলো আমরা লিখি। প্রথমে হেল্পিং ভার্বটাকে নিয়ে এসো, হ্যাভ ভার্বকে নিয়ে আসো। হ্যাভ, আই সাবজেক্টকে নিয়ে এসো, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপলকে রাখো। হ্যাভ আই রিটেন। আবার এই একই রকমভাবে আবার হ্যাভকে সামনে নিয়ে এসো। হ্যাভ উই রিটেন। আবার হ্যাভ ইউ রিটেন। শুধুমাত্র সাবজেক্টটাকে মাঝখানে নিয়ে আসো, আর সাবজেক্টের দুপাশে দুটো ভার্বকে বসিয়ে দাও। প্রথমে হেল্পিং ভার্বকে বসাও, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বসাও। একই রকমভাবে হিটা এখানে চলে আসবে। হ্যাজ হি রিটেন। আবার দে এখানে চলে আসবে। কি হবে তোমরা বলো? হ্যাভ দে রিটেন। তাহলে আশা করি বোঝা গেল। এরপরে আমরা এর যে নেগেটিভ সেন্টেন্স, সেটাকে নিয়ে এবার আমরা আলোচনা করব। ভীষণই সহজ। যে হেল্পিং ভার্বটা আছে তারপরে নট দিয়ে দাও। আই হ্যাভ নট রিটেন। পরেরটাও আশা করি তোমরা পারবে। উই হ্যাভ নট রিটেন। এখান থেকে কি শিখলে তোমরা? যে হেল্পিং ভার্ব তারপরে নটটা বসছে, আর মেন ভার্বটা তারপরে আসছে। হেল্পিং ভার্ব সবসময়ই মেন ভার্বের আগে থাকবে। তাহলে এখানেও হেল্পিং ভার্বকে আমরা মেন ভার্বের আগে এনেছি এবং তারপরে নটটাকে বসিয়ে দিয়েছি। তাহলে ওই একই রকমভাবে সব কটা হবে। আশা করি তোমরা পারবে। কি বলবো? ইউ হ্যাভ নট রিটেন। হি হ্যাজ, নটটা এখানে বসিয়ে দাও, নট রিটেন। আবার দে হ্যাভ নট রিটেন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা সময়ের ধারণাটাকে নিয়ে নিই। প্রেজেন্ট, বর্তমান সময়ে এই কাজটা কিন্তু হবে। তাহলে সময়টা হলো বর্তমান। এবার কাজের ধরনটাকে এবার আমরা দেখে নেব। পারফেক্ট, পারফেক্ট মানে কি? সম্পূর্ণ, শেষ হয়ে গেছে। আর কন্টিনিউয়াস মানে কি? চলন্ত, চলমান, এই মুহূর্তে চলছে, ঘটছে, চলন্ত, চলমান, ঘটমান কাজ। তাহলে পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই দুটো টেন্সের সংযোগ, এই দুটো টেন্সের কম্বিনেশন। এটা কীরকমভাবে এটাকে আমরা এক্সপ্লেন করব? যে পারফেক্ট মানে হলো সম্পূর্ণ হয়ে গেছে, কাজটা কিন্তু কিছুটা সম্পূর্ণ হয়ে গেছে। 100 ভাগের মধ্যে হয়তো 50 ভাগ বা 60 ভাগ সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। কিন্তু কন্টিনিউয়াস আছে, সেটাকেও তো নিতে হবে।
এর জন্য আমরা কি বলবো, যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে ঠিকই, কিছুটা সম্পূর্ণ হয়ে গেছে, পুরোপুরি সম্পূর্ণ হয়নি। 50%, 60%, 80%, 90% সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনও আমরা কাজটাকে করছি, এই মুহূর্তে কাজটাকে করছি। কিছুটা কাজ শেষ করে ফেলেছি, বাদ বাকি কাজটা এখন আবার করছি। তাহলে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কিছুটা সম্পূর্ণ হয়েছে, কিছুটা এই কথাটাকে খেয়াল করো, কিছুটা সম্পূর্ণ হয়ে গেছে, বাদ বাকি কাজ আমরা এখন করছি, কাজ কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে বলবো না, কোনো কাজ পূর্বে, আগে আরম্ভ হয়েছে, শুরু হয়ে সেই কাজটা বর্তমান সময়ে চলছে। আর কি না, এই টেন্সের ক্ষেত্রে বাংলা বাক্যে দেখবে ধরে, যাবৎ, হইতে, থেকে, এইগুলো যুক্ত থাকবে। ধরে, যাবৎ, হইতে, থেকে, ধরিয়া, যাবৎ, হইতে, থেকে, এইটাকে একটু মাথায় রাখবে। আর ধরিয়া, যাবতের জন্য আমরা ইংরেজি করব ফর, আর হইতে, থেকের জন্য আমরা ইংরেজি করব সিন্স। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আবার বলে দিচ্ছি, ধরিয়া, যাবতের জন্য আমরা ইংরেজি করব ফর, আর হইতে, থেকের জন্য আমরা ইংরেজি করব সিন্স। চলো এবার স্ট্রাকচারটাকে লিখি। সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা বসাবো হ্যাজ বিন বা বসাবো হ্যাভ বিন, তারপরে কি বসাবো না, মেন ভার্বের সঙ্গে আইএনজি বসাবো আমরা, তারপরে আদার্স। দেখো পারফেক্ট টেন্সে হ্যাজ ভার্ব, হ্যাভ ভার্বের ইউজ যে হয় আমরা আগেই পড়ে নিয়েছি। পারফেক্ট টেন্সের হ্যাভ থাকলো, হ্যাজ থাকলো, আর কন্টিনিউয়াস টেন্স মানেই আমরা বলেছি আইএনজি থাকবে। তাহলে দেখো মেন ভার্বের সঙ্গে আইএনজি। এবার বিনটাকে আমরা কিভাবে মনে রাখবো, যে পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই দুটোকে এক জায়গায় আনতে তো হবে। এই দুটোকে এক জায়গায় যোগ করছে কে, এদের মিল করিয়ে দিচ্ছে কে না বিন। এইভাবে এটাকে আমরা মনে রাখবো। পারফেক্ট এর জন্য হ্যাভ ভার্ব রাখছি, কন্টিনিউয়াসের জন্য আমরা মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করছি, আর পারফেক্ট আর কন্টিনিউয়াসকে এক জায়গায় আনছে কে না বিন। এইভাবে এটাকে মনে রাখার চেষ্টা করো। তাহলে চলো, আমি 2 ঘন্টা ধরে কাজটি করছি। বলেছিলাম ধরিয়া যাবৎ থাকবে। দেখো আমি 2 ঘন্টা ধরিয়া বা আমি 2 ঘন্টা ধরে কাজটি করছি, আমি 2 ঘন্টা যাবৎ কাজটি করছি। এবার এইটাকে আমরা এবার ইংরেজি সেন্টেন্স বানাবো। কাজটি করছে কে, আমি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা লেখো আই। এরপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন বসবে বা হ্যাভ বিন বসবে, কিছুই না, সেই তালিকায় এসব দেখে নাও। আই উই হলে হ্যাভ হয়, ইউ হলে হ্যাভ হয়, হি সি ইট রাম হলে হ্যাজ হয়, দে রাম অ্যান্ড বিমল হলে হ্যাভ হয়। আর বিন নিয়ে ভাবার দরকার নেই, কারণ ওটা হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাভ ভার্বের সঙ্গে ওটা এমনিতেই চলে আসবে। বিন সব জায়গাতেই বসবে, ওটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। তো চলো লিখি আই হ্যাভ। বিন অটোমেটিক্যালি চলে আসছে, আই হ্যাভ বিন হলো। সাবজেক্ট বসালাম, হ্যাভ বিন বসালাম, তারপরে কি বলা হচ্ছে, মেন ভার্বের সঙ্গে আইএনজি। আই হ্যাভ বিন করা ইংরেজি ডু, তার সঙ্গে আইএনজি। কি করছি, কাজটি করছি, দিস ওয়ার্ক, এই কাজটি।
আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক, আমি কাজটি করছি 2 ঘন্টা ধরে, ধরিয়া যাবৎ ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ধরে, ধরের জন্য আমরা কি বলেছি না ফর বলেছি, ধরিয়া যাবৎ হলে ফর আর হইতে থেকে হলে সিন্স, ফর আর 2 ঘন্টা ইংরেজি কি 2 আওয়ার্স। তাহলে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 আওয়ার্স, এটাকে ভালো করে বুঝে নাও। এরপরে চলে এসো উই, আমরা, আমরা 2 ঘন্টা ধরে কাজটি করছি, মানে এখনও করছি, কিন্তু 2 ঘন্টা কাজ করা সম্পূর্ণ হয়ে গেছে, এখনও এই মুহূর্তেও করছি। তাহলে আমরা কিচ্ছু না, আইয়ের জায়গায় উই দিয়ে দাও। উইয়ের পরে কি বসে, হ্যাভ বসে, উই হ্যাভ বিন, ডু ভার্ব, মেন ভার্বের সঙ্গে আইএনজি, উই হ্যাভ বিন ডুইং, কাজটি দে, এই কাজ, দিস ওয়ার্ক 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স। একইভাবে ইউ দিয়ে করো, ইউ হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 আওয়ার্স, তুমি বা তোমরা 2 ঘন্টা ধরে কাজটি করছো। এরপরে এটা একটু লিখে দিই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হবে, সে 2 ঘন্টা ধরে কাজটি করছে, তাহলে সে ইংরেজি কি এখানে হি বা সি। এবার কি হ্যাভ হবে না, হ্যাজ, হি হ্যাজ বিন, তারপরে সব একই, হি হ্যাজ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 আওয়ার্স। এরপরে দে, দে দিয়ে দের পরে কি বসে, হ্যাভ বসে, এটা তোমরা করো। সিন্স, সিন্স দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব, হইতে থেকে, আমরা বলেছিলাম হইতে থেকে হলে সিন্স হবে ইংরেজি করব যখন। তো চলো এখানে একটা বাংলা বাক্য নিয়েছি আমরা, সোমা গত সোমবার থেকে জ্বরে ভুগছে। এত বড় বাংলা বাক্য দেখে ঘাবড়াবার কিছু নেই। তো চলো আমরা লিখি, কে ভুগছে, কে ভুগছে, সোমা। তাহলে কে দিয়ে প্রশ্ন করে আমরা সাবজেক্টটাকে পেলাম সোমা। এরপর আমরা কি বলেছি, সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ বিন বসাবো বা হ্যাভ বিন বসাবো। চলো সোমাকে আমরা খুঁজি, সোমা কি আই ইউ এর মধ্যে পড়ছে না, ইউর মধ্যে পড়ছে না, হি সি ইট রাম এখানে পড়ছে, রামের বদলে সোমাকে ভেবে নাও, তাহলেই তো হয়ে গেল। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো এখানে সাবজেক্ট। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, হ্যাজ হয়। তাহলে সোমা হ্যাজ বিন হলো, সাবজেক্ট বসিয়ে নিলাম, হ্যাজ বিন বসিয়ে নিলাম, মেন ভার্ব আইএনজি। ভোগা, ভোগা ইংরেজি কি সাফার, ভোগা ইংরেজি হলো সাফার, SUFFER হলো। এবার বলা হচ্ছে যে মেন ভার্বটা রয়েছে তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব, সাফারিং। সোমা হ্যাজ বিন সাফারিং জ্বরে ফ্রম ফিভার। জ্বরে গত সোমবার থেকে, গত সোমবার থেকে, থেকে হইতে, থেকে হইতে হলে আমরা ইংরেজিতে কি বসাবো, সিন্স। সোমা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স, এই যে থেকে বা হইতে সিন্স। আচ্ছা সোমবার ইংরেজি মানডে, গত, গত লাস্ট, গত ইংরেজি এখানে হলো লাস্ট। সোমা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার থেকে বা হইতে সিন্স গত সোমবার, মন্ডে, মানডে লাস্ট, লাস্ট মানে হলো গত। এবার আমরা কোয়েশ্চেন বানাবো এবং নেগেটিভ বানাবো।
দেখো এখানে আমি লিখে রেখেছি আই হ্যাভ বিন ওয়ার্কিং, ওয়ার্ক ভার্ব নিয়ে করেছি এটাকে। উই হ্যাভ বিন ওয়ার্কিং, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং, দে হ্যাভ বিন ওয়ার্কিং। এটাকে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব। কিচ্ছু না, খুবই সহজ। আগের বারের মতোই হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে চলে এসো প্রশ্নবোধক বাক্যে। হ্যাভ আইটাকে এরপরে নিয়ে যাও, হ্যাভ আই, বিনটা যেমন আছে তেমনই থাকবে, ওয়ার্কিং, ফুল স্টপ কি থাকবে না। তাহলে আমরা কি চেঞ্জ করলাম, যে হেল্পিং ভার্বটাকে জাস্ট প্রথমে নিয়ে আসলাম, সাবজেক্টটা আই যেটা ছিল সেটাকে হ্যাভের পরে বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি, শুধু আইটাকে এখান থেকে নিয়ে এখানে নিয়ে এসেছি। তাহলে প্রত্যেকটা এরপরের যে সেন্টেন্সগুলো আশা করি তোমরা করতে পারবে। আবার হ্যাভটাকে সামনে নিয়ে চলে এসো, হ্যাভ, উইটাকে এখান থেকে এখানে নিয়ে যাও, হ্যাভ উই। তারপরে যে যেমনভাবে আছে তাকে তেমনভাবে বসিয়ে দাও, হ্যাভ উই বিন ওয়ার্কিং। হ্যাভ উই বিন ওয়ার্কিং, প্রত্যেকটা। এখানে হ্যাভকে আবার সামনে নিয়ে চলে আসো, ইউকে এখানে দিয়ে দাও, হ্যাভ ইউ বিন ওয়ার্কিং, হ্যাজটাকে নিয়ে চলে এসো, হ্যাজ হিটাকে এখানে দিয়ে দাও, হ্যাজ হি বিন ওয়ার্কিং, একই রকমভাবে আবার হ্যাভকে সামনে নিয়ে আসো, হ্যাভ দেটাকে এখানে নিয়ে চলে যাও, হ্যাভ দে বিন ওয়ার্কিং। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো হেল্পিং ভার্বকে আমরা আগে নিয়ে নিয়েছি, হ্যাভ ভার্ব আর হ্যাজকে আমরা আগে নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এটাকে করলাম, আর সাবজেক্টটাকে আই উই ইউ হি ওটাকে পরে দিয়ে দিয়েছি। এরপরে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। কিছু না, ভীষণই সহজ। প্রত্যেকটাতে যে হেল্পিং ভার্ব হ্যাভ 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 হ্যাজ হ্যাভ রয়েছে, এরপরে শুধুমাত্র নট দিয়ে দাও, আর কিচ্ছু করতে হবে না। আই হ্যাভ নট বিন ওয়ার্কিং। পরেরটাও উই হ্যাভ নট বিন ওয়ার্কিং। তাহলে হেল্পিং ভার্বটাই দেখো ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে দেখো হেল্পিং ভার্বের পরে আমরা নট বসিয়ে দিচ্ছি, আই হ্যাভ নট বিন ওয়ার্কিং, আবার উই হ্যাভ নট বিন ওয়ার্কিং। এখানে চলে এসো, ইউ হ্যাভ, এইখানে নট, ইউ হ্যাভ নট বিন ওয়ার্কিং। পরেরটা তোমরা পারবে, হি হ্যাজ, নটটাকে এখানে নিয়ে আসো, নট বিন ওয়ার্কিং। দে হ্যাভ হেল্পিং ভার্ব, এরপরে নট বসিয়ে দাও, দে হ্যাভ নট বিন ওয়ার্কিং। পাস্ট ইনডেফিনিট টেন্স। এত সময় ধরে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছিলাম, এবং সেই আলোচনাতে আমরা দেখেছি যে কাজগুলো সেগুলো কিন্তু সব কিন্তু বর্তমান সময়কে নিয়েই হয়েছিল। বর্তমান সময়েই কাজের প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবার আমরা পাস্ট টেন্সে চলে যাচ্ছি, অতীতকালে চলে যাচ্ছি। এবার আমরা কাজের ধরনকে কিন্তু সব অতীতকালের নিরিখে, অতীতের পরিপ্রেক্ষিতে সব কিন্তু আমরা আলোচনা করব কাজগুলোকে এবার। তাহলে সময় হয়ে যাচ্ছে পাস্ট, আর কাজও অ্যাকশনও কিন্তু পাস্টে চলে যাচ্ছে। পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কি বলেছিলাম না, বর্তমান সময়ে কোনো কাজ সাধারণভাবে হয়, বর্তমানটাকে অতীতে নিয়ে চলে যাও। তাহলে অতীতকালে কোনো কাজ
সাধারণভাবে হয়েছিল। বর্তমান সময়ে কোনো কাজ সাধারণভাবে হয়, অতীতে চলে যাচ্ছি, অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল, ডেফিনিট ওয়েতে হয়েছিল এরকম কথা আমরা বলবো না। অনির্দিষ্টভাবে সাধারণভাবে অতীতকালে কোনো কাজ হয়েছিল। এবার পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটাকে দেখে নাও। সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি পড়েছিলাম? সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্টে চলে যাচ্ছি, ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে। ওখানে আমরা ডু ডাজ নিয়ে কথা বলেছিলাম, এখানে আমরা ডু ভার্বের যে পাস্ট ফর্ম ডিড, ডিড নিয়ে কথা বলবো। তাহলে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। তো চলো এবার আমরা বাক্য নিই। আমি ফুটবল খেলি বলবো না, খেলেছিলাম। অতীতে চলে যাচ্ছি আমরা। তো চলো এটাকে নিয়ে আমরা লিখি। সাবজেক্ট কে? না, আই। খেলা ইংরেজি কি? প্লে। তার পাস্ট ফর্ম প্লেড। আই প্লেড ফুটবল। আই প্লেড ফুটবল হয়ে গেল। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। এরপরে আমরা ফুটবল খেলেছিলাম, উই প্লেড ফুটবল। তুমি বা তোমরা ফুটবল খেলেছিলে, ইউ প্লেড ফুটবল। সে ফুটবল খেলেছিল, হি প্লেড ফুটবল। তারা ফুটবল খেলেছিল, দে প্লেড ফুটবল। আই, উই, ইউ, হি, দে সব কটা দিয়ে করে দিলাম। এবার আমরা অ্যাফার্মেটিভ, কোয়েশ্চেন এবং নেগেটিভ এইভাবে এবার আমরা প্র্যাকটিস করব। এখানে অ্যাফার্মেটিভটা আমি লিখে রেখেছি। আই প্লেড, উই প্লেড, ইউ প্লেড, হি প্লেড, দে প্লেড। এটা অ্যাফার্মেটিভ। আমি খেলেছিলাম, আমরা খেলেছিলাম, তুমি খেলেছিলে, সে খেলেছিল, তারা খেলেছিল। এবার এটাকে আমরা ইন্টারোগেটিভে নিয়ে যাব, কোয়েশ্চেন তৈরি করব। কিভাবে তৈরি করব? আমরা এখানে ডিড, ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড, মনে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা ডু ডাজ দিয়ে করেছিলাম। এখানে ডিড এই ওয়ার্ডটাকে মনে রাখতে হবে, ডু ভার্বের পাস্ট ফর্ম। আর ডিড ব্যবহার করলে যে মেন ভার্বটা থাকবে সেটা প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। আবার বলছি, ডিড ব্যবহার করলে মেন ভার্ব প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। তো চলো আমরা লিখি। আই প্লেড, আমি খেলেছিলাম। আমি কি খেলেছিলাম? আগের বারের মতোই হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে চলে এসো। ডিড আই প্লেড, ডিড ব্যবহার করলে মেন ভার্ব প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে, ডিড আই প্লে। পরেরটাও একই ব্যাপার, হেল্পিং ভার্ব ডিডকে সামনে নিয়ে চলে এসো, ডিড উই প্লে। আবার পরেরটা ডিড, সাবজেক্ট বসাও ইউ, ভার্বের প্রেজেন্ট ফর্মকে বসাও, ডিড ইউ প্লে। একই রকমভাবে ডিড হি প্লে, ডিড দে প্লে, একই রকমভাবে হবে। এরপরে এবার আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। কিছুই না,
কিছুই না, খুবই সহজ। দেখো, আইটাকে রাখো সামনে, যেভাবে আছে সেভাবে রাখো। হেল্পিং ভার্বকে নিয়ে আসো, আই ডিড নট। প্লেটটা কি হবে? প্লে। আই ডিড নট প্লে। পরেরটাও একই রকমভাবে প্রথমে সাবজেক্ট রাখো, উই। ডিড কি হবে এরপরে? নট। প্লেটটা কি প্লেট থাকবে না, কি হবে? উই ডিড নট প্লে হয়ে যাবে। একই রকমভাবে ইউ ডিড নট প্লে। পরেরগুলো তোমরা করো। হি ডিড নট প্লে, দে ডিড নট প্লে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট মানে কি? অতীত। আর চলন্ত, চলমান, কন্টিনিউয়াস মানে। তাহলে অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, অতীতকালে কোনো কাজ ঘটছিল বা চলছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি বলেছি না, বর্তমান সময়ে কোনো কাজ ঘটছে বা চলছে। বর্তমানটাকে অতীতে নিয়ে চলে যাও, তাহলে অতীতকালে কোনো কাজ ঘটছিল বা চলছিল। এটা বোঝাতে আমরা ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার। তারপরে কন্টিনিউয়াস টেন্স মানেই মেন ভার্বের সঙ্গে আইএনজি। তারপরে কি? আদার্স। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি ছিল? অ্যাম ইজ আর ছিল, তার পরিবর্তে পাস্টে চলে গেলাম, সেই জন্য কি নিয়ে আসলাম? ওয়াজ ওয়ার নিয়ে আসলাম। আর কন্টিনিউয়াস টেন্স মানে মেন ভার্বের সঙ্গে আইএনজি। তো চলো লিখি। আমি ফুটবল খেলছিলাম, খেলিতেছিলাম। চলো এটাকে ইংরেজি করব। আমি ফুটবল খেলিতেছিলাম, আমি ফুটবল খেলছিলাম। তাহলে অতীতকালে কোনো কাজ ঘটছিল বা চলছিল। কে খেলছিল? আমি। তাহলে সাবজেক্ট লেখো আই। এবার ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? চলো এই টেবিলে চলে যাই। আই থাকলে কি বসাবো? ওয়াজ। উই থাকলে ওয়ার। ইউ থাকলে ওয়ার। থার্ড পারসন সিঙ্গুলার হি, সি, ইট, রাম থাকলে ওয়াজ। দে কি হবে? ওয়ার। চলো এবার আর অসুবিধা হবে না। তাহলে আই ওয়াজ। খেলা ইংরেজি কি? প্লে, তার সঙ্গে আইএনজি যুক্ত করব। আই ওয়াজ প্লেয়িং ফুটবল। হলো, আমি ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। এবার উই দিয়ে করো। উই কি হবে? উই থাকলে কি হবে? ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা বসবে? উই থাকলে কি হবে? ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা বসবে? ওয়ার। উই ওয়ার কি হবে? প্লেয়িং ফুটবল। ইউ থাকলে কি হবে? ইউ ইউ ওয়ার প্লেয়িং ফুটবল। হি থাকলে এটা দেখে নাও। হি থাকলে আমরা কি বলেছি? হি ওয়াজ। হি ওয়াজ প্লেয়িং ফুটবল।
দে থাকলে কি হবে? ওয়ার। এটা নিজেরা করো। দে ওয়ার প্লেয়িং ফুটবল। এবার আমরা অ্যাফার্মেটিভ, কোয়েশ্চেন এবং নেগেটিভের দিকে যাব। আমরা অ্যাফার্মেটিভটা লিখে রেখেছি, আই ওয়াজ প্লেয়িং, উই ওয়ার প্লেয়িং, ইউ ওয়ার প্লেয়িং, হি ওয়াজ প্লেয়িং, দে ওয়ার প্লেয়িং। চলো কোয়েশ্চেন তৈরি করি। কিচ্ছু না, আগের বারের মতোই এই যে হেল্পিং ভার্ব আছে না, একে সামনে নিয়ে চলে এসো। ওয়াজ, আর সাবজেক্টকে ওয়াজের পরে নিয়ে যাও। ওয়াজ আই প্লেয়িং, প্লেয়িংই থাকবে। আমি কি খেলছিলাম? ওয়াজ আই প্লেয়িং। আবার সেই একই ওয়ারটাকে সামনে নিয়ে চলে এসো। ওয়ার, ওয়ার উইটাকে নিয়ে এসো। ওয়ার উই প্লেয়িং। একই রকমভাবে এখানে ওয়ার আসবে, এখানে কি আসবে? ওয়াজ আসবে, আর এখানে আবার ওয়ার আসছে। তাহলে ওয়ার, ওয়ার, ওয়ার ইউ প্লেয়িং? ওয়াজ, ওয়াজ হি প্লেয়িং? ওয়ার দে প্লেয়িং? আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। নেগেটিভে যাব আগের বারের মতোই। আগেরগুলো যদি বুঝতে পেরে থাকো তাহলে এগুলো হয়ে যাবে, কোনো ব্যাপার না, ভীষণই সহজ। আই ওয়াজ নট, হেল্পিং ভার্বের পরে নটটাকে বসিয়ে দাও। আই ওয়াজ নট প্লেয়িং। আমি খেলছিলাম না। তাহলে উই ওয়ার, এইখানে নট, উই ওয়ার নট প্লেয়িং। ইউ ওয়ার নট, এখানে নট, ইউ ওয়ার নট প্লেয়িং। এটা লিখে দিই, ইউ ওয়ার নট প্লেয়িং। তুমি বা তোমরা খেলছিলে না। ইউ ওয়ার নট প্লেয়িং। একই রকমভাবে হি ওয়াজ নট, নট, হি ওয়াজ নট প্লেয়িং। দে ওয়ার নট প্লেয়িং। এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট মানে কি? অতীত। আর পারফেক্ট মানে কি? সম্পূর্ণ। তাহলে অতীতকালে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। অতীতকালে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এখানে অতীতকালে দুটো কাজের কথা বলা হবে। এই যে সম্পূর্ণ হয়ে গিয়েছিল, এটা বোঝাবার জন্য না দুটো কাজের কথা বলা হয়। সেই দুটো কাজের মধ্যে যে কাজটা বেশি অতীতে সম্পূর্ণ হয়ে গিয়েছিল তার জন্য আমরা ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স বসাই। তো চলো এর যে প্যাটার্ন, যে স্ট্রাকচার, সেটা লিখে ফেলি। সাবজেক্ট হ্যাড। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে কি বসিয়েছিলাম? হ্যাভ ভার্ব বসিয়েছিলাম, হ্যাভ অথবা হ্যাজ বসিয়েছিলাম। আর মেন ভার্বের কোন ফর্ম ছিল? পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, থার্ড ফর্ম ছিল। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, আর আদার্স ছিল। একটা কথা সবসময়ই মনে রাখবে যে পারফেক্ট টেন্স মানে কিন্তু মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। পারফেক্ট টেন্স মানে হলো মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। তো চলো এবার আমরা একটা সেন্টেন্স নিয়ে সেটাকে করার চেষ্টা করি। ছোটবেলা থেকেই করে আসছো। ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল।
ভীষণই কমন, এটা আমরা সবাই করে থাকি। ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল। দুটো কথা বলা হচ্ছে, একটা হচ্ছে ডাক্তারের আসা আর একটা হচ্ছে রুগীটির মারা যাওয়া। তাহলে কোন কাজটা আগে সম্পূর্ণ হয়ে গিয়েছিল? অবশ্যই রুগীটির মারা যাওয়াটা। তাহলে সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো চলো আমরা লিখি। প্রথমে এইটাকে নিয়ে নাও, রুগীটি মারা গিয়েছিল। কে মারা গিয়েছিল? রুগীটি, দ্য পেশেন্ট। রুগী ইংরেজিতে হলো পেশেন্ট, দ্য পেশেন্ট। তাহলে সাবজেক্ট বসিয়ে দিলাম। সাবজেক্টের পর আমরা কি বসাবো? হ্যাড। দ্য পেশেন্ট হ্যাড ডায়েট। ভার্বের পাস্ট পার্টিসিপল ডায়েট। দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, এটাই হলো পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর the doctor came, এইটা কোন টেন্সে আছে বলো তো? এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে পরেরটা কোন টেন্সে করছি আমরা? পাস্ট ইনডেফিনিট টেন্সে করছি। আর বেশি অতীতে যেটা হয়ে গিয়েছিল, যে কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল, সেটাকে বোঝাবার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। এবার আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং কোয়েশ্চেন ফর্ম করব। আই হ্যাড প্লেড, উই হ্যাড প্লেড, ইউ হ্যাড প্লেড, হি হ্যাড প্লেড, দে হ্যাড প্লেড। চলো কোয়েশ্চেন তৈরি করি। কিছুই না, আগের বারের মতোই পূর্বের সেই ব্যাপারগুলোকে মনে করার চেষ্টা করো। কী করব? হেল্পিং ভার্বকে আগে নিয়ে চলে আসব। তারপরে সাবজেক্ট, হ্যাড আই প্লেড। সাবজেক্ট থাকলেই সাবজেক্টের দুপাশে দুটো ভার্ব, হেল্পিং ভার্ব আগে চলে আসবে। আর স্বাভাবিকভাবেই কী হবে? মেন ভার্বটা পরে থাকবে। হ্যাড আই প্লেড, সব কটার সামনে হ্যাড নিয়ে চলে এসো। তারপরে সাবজেক্টকে লেখো, হ্যাড উই প্লেড। আশা করি বুঝতে পারলে। আবার হ্যাডকে নিয়ে চলে এসো সামনে, হ্যাড ইউ প্লেড। আবার হ্যাডকে সামনে নিয়ে চলে এসো, হ্যাড হি প্লেড। আবার হ্যাডকে সামনে নিয়ে চলে এসো, হ্যাড দে প্লেড। আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা নেগেটিভে যাব। আগের বারের মতোই ভীষণই সহজ। আই, হেল্পিং ভার্ব থাকলো, তারপরে নটকে নিয়ে চলে এসো, আই হ্যাড নট প্লেড। উই হ্যাড নট প্লেড। পরেরগুলো একই রকমভাবে হবে। ইউ হ্যাড নট প্লেড, হি হ্যাড নট প্লেড, দে হ্যাড নট প্লেড। এবার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট মানে কি? অতীত। তাহলে যা কিছু বলা হবে সব কিন্তু অতীতে গিয়ে বলা হবে, বর্তমানে আর কোনো কথা থাকবে না। এবার অতীতে গিয়ে দেখা যাচ্ছে কোনো একটা কাজ কিছুটা সময় পরে সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তাহলে এইখানে একটা সূচক রাখা হয়েছে। এই মুহূর্তে যে কথা বলা হচ্ছে না, কথা বলা হচ্ছিল, তার আগে এই কাজটা 3 ঘন্টা হয়ে গিয়েছিল। তাহলে 3 ঘন্টা সম্পূর্ণ হয়ে গিয়েছিল কাজটা, সেই জন্য পারফেক্ট। আর 3 ঘন্টা পরে সেই সময়টাতে কিন্তু কাজটা তখনও কন্টিনিউ করছিল, তাহলে তার জন্য কন্টিনিউয়াস। তাহলে 3 ঘন্টা ধরে কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল, 3 ঘন্টা আগে কাজ করা হয়ে গিয়েছিল, তার জন্য পারফেক্ট। আর সেই সময়টাতে যে সময়ে কথা বলা হচ্ছে সেটার জন্য, তখন কাজ চলছিল, তার জন্য কন্টিনিউ হচ্ছিল। এবার অতীতে দুটো কাজ, যে সময়ে কথা বলছিলাম
তারপরের যে কাজটা সেটা আমরা কোন টেন্সে করব? নিশ্চয়ই কোনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব না, যেহেতু পাস্টের ব্যাপার, পাস্ট ইনডেফিনিট টেন্সে করব। তাহলে এইটা চলে আসবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, আর পরেরটা আসবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। তো চলো আমরা একটা বাক্য নেই, একটা সেন্টেন্স নেই। সাবজেক্ট স্ট্রাকচারটা দেখে নাও। হ্যাড বিন, মেন ভার্বের সঙ্গে আইএনজি থাকছে, তারপরে থাকছে আদার্স। কিভাবে মনে রাখবে? প্রেজেন্ট পারফেক্টে কি ছিল? হ্যাজ ছিল, হ্যাভ ছিল। পাস্টে চলে গেলাম, হ্যাড নিয়ে আসলাম। আর কন্টিনিউয়াস মানে কি? মেন ভার্বের সঙ্গে আইএনজি, এটাও এখানে আছে। আর তখন আমরা বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট আর কন্টিনিউয়াসকে যুক্ত করার জন্য, এক জায়গায় আনার জন্য বিন এনেছিলাম আমরা। এভাবে মনে রাখবে। তাহলে সাবজেক্ট থাকছে, হ্যাড বিন থাকছে, মেন ভার্বের সঙ্গে আইএনজি থাকছে, তারপর আদার্স থাকছে। তো চলো আমরা লিখি, ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলা করছিলাম। এইটাকে আমরা সেন্টেন্স আকারে ফর্ম করব। তাহলে কথাটা কোন সময় হচ্ছে? এই যে এখানে লাঠির মতো আঁকা আছে, দেখো, এটা হচ্ছে ট্রেন। ট্রেন ছাড়ার কথা বলা হচ্ছে, এটাই হলো সময়। তাহলে ট্রেনটা ছাড়ার কথা বলা হচ্ছে। এর আগে থেকে কিন্তু আমরা খেলা করছি, খেলাটা অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে এবং এই সময়ে কিন্তু আমরা খেলছিলাম। তো চলো সাবজেক্টকে উই হ্যাড বিন প্লেয়িং। আমরা খেলা করছিলাম, সাবজেক্ট বসালাম, হ্যাড বিন বসালাম, প্লে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলাম, উই হ্যাড বিন প্লেয়িং। পূর্বে, আগে ইংরেজি কি? বিফোর। ট্রেনটি ইংরেজি কি? বিফোর দ্য ট্রেন। কি বলেছি? পরেরটা কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। বিফোর দ্য ট্রেন ছাড়া ইংরেজি কি? স্টার্ট। স্টার্টেড ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা কি শিখেছিলাম? সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, বিফোর দ্য ট্রেন স্টার্টেড। এবার আমরা অ্যাফার্মেটিভ, কোয়েশ্চেন এবং নেগেটিভ, সেই তিনটে ফর্মে আবার যাব। I had been playing, we had been playing, you had been playing, he had been playing, they had been playing। চলো কোয়েশ্চেন তৈরি করব। আগের বারের মতোই একই ব্যাপার। হেল্পিং ভার্বকে আগে নিয়ে এসো। হ্যাড আই বিন প্লেয়িং? had we been playing? সবকটা ক্ষেত্রেই হ্যাডকে আগে নিয়ে চলে এসো, তারপরে সাবজেক্টটাকে বসাও, বিন প্লেয়িং একই রকমভাবে থেকে যাবে। হ্যাড ইউ বিন প্লেয়িং? had he been playing? had they
বিন প্লেয়িং। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সে যাব, ভীষণই সহজ। আই হ্যাড নট, হেল্পিং ভার্বের পরেই নটটাকে বসিয়ে দাও। আই হ্যাড নট বিন প্লেয়িং। বাকিগুলো যেরকমভাবে আছে সেগুলোকে সেভাবেই বসিয়ে দাও। আই হ্যাড নট বিন প্লেয়িং, একই রকমভাবে উই হ্যাড নট বিন প্লেয়িং। ইউ হ্যাড নট বিন প্লেয়িং। হি হ্যাড নট বিন প্লেয়িং। দে হ্যাড নট বিন প্লেয়িং। ফিউচার ইনডেফিনিট টেন্স, সময়টা কখন না ভবিষ্যৎ। ভবিষ্যৎ সময়ে যা কথা বলবো এবার ভবিষ্যৎ সময়ে বলবো। ফিউচার ইনডেফিনিট, ইনডেফিনিট মানে কি সাধারণ নির্দিষ্ট নয়। তাহলে ভবিষ্যৎ সময়ে কোনো কাজ সাধারণভাবে হবে, সাধারণভাবে ঘটবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কি বলেছিলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কি বলেছিলাম? বর্তমান সময়ে কোনো কাজ সাধারণভাবে হয়, অতীতে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার এসে গেছি ফিউচার ইনডেফিনিট টেন্স। ভবিষ্যৎ সময়ে কোনো কাজ সাধারণভাবে ঘটবে, হবে। স্ট্রাকচার, সাবজেক্ট শ্যাল অথবা উইল, আর কি ভার্ব বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর কি আদার্স। সাবজেক্ট শ্যাল অথবা উইল, ভার্ব আদার, ভার্ব আদার্স। প্রেজেন্টে দেখেছিলাম ডু ডাস্ট ছিল, পাস্টে দেখেছিলাম ডিড ছিল, এখানে কি আছে শ্যাল উইল। চলো শ্যাল উইল কোথায় বসবে দেখে নেই। আই শ্যাল, উই শ্যাল, ইউ উইল, হি সি ইট রাম উইল, দে উইল। তাহলে আমরা দেখে নিলাম আই শ্যাল, উই শ্যাল, ইউ উইল, হি উইল, সি উইল, ইট উইল, রাম উইল, দে উইল। এটাকে ভালো করে দেখে নাও, তারপরে শুরু করো। আমি বিদ্যালয়ে যাব, ব থাকবে। সাবজেক্টকে আই, আইয়ের পরে কি বসবে শ্যাল অথবা উইল, এর মধ্যে যে কোনো একটা বসবে। কি আছে এখানে শ্যাল, আই শ্যাল। যাওয়া ইংরেজি গো, কোথায় যাব টু স্কুল, টু স্কুল হলো আদার্স। আই শ্যাল গো টু স্কুল। উই এর পরে কি আছে শ্যাল, উই শ্যাল গো টু স্কুল। ইউর পরে কি বসবে উইল, ইউ উইল গো টু স্কুল। হি কি হবে তোমরা বলো, হি উইল গো টু স্কুল। দে কি আছে উইল, দে উইল গো টু স্কুল। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। এবার আমরা আগের বারেরগুলোর মতোই অ্যাফার্মেটিভ, কোয়েশ্চেন এবং নেগেটিভে যাব। আই শ্যাল গো, উই শ্যাল গো,
ইউ উইল গো, হি উইল গো, দে উইল গো। চলো কোয়েশ্চেন তৈরি করি। আবার সেই হেল্পিং ভার্বকে আগে নিয়ে এসো, শ্যাল। সাবজেক্টকে নিয়ে যাও, শ্যাল আই গো, শ্যাল উই গো, শ্যাল উই গো, উইল ইউ গো, উইল হি গো, উইল দে গো। চলো এবার আমরা নেগেটিভে নিয়ে যাই। সেই হেল্পিং ভার্বকে মনে রাখো, আই শ্যাল, তারপরেই নটটাকে বসিয়ে দাও, আই শ্যাল নট গো, উই শ্যাল নট গো, ইউ উইল নট গো। বাকি দুটো তোমরা নিজেরা করো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানে কি? চলন্ত, চলমান। তাহলে ভবিষ্যৎ সময়ে কোনো কাজ চলতে থাকবে, ঘটতে থাকবে। যেমন আমি কাজটি করতে থাকব, তুমি কাজটি করতে থাকবে, সে কাজটি করতে থাকবে। ফিউচার মানে হলো ভবিষ্যৎ, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলন্ত, চলমান। তাহলে ভবিষ্যৎ সময়ে কোনো কাজ চলতে থাকবে, ঘটতে থাকবে, হতে থাকবে। প্রথমে কি বসবে? সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বসতে পারে অথবা উইল বি। আর কন্টিনিউয়াস টেন্স মানেই মেন ভার্বের সঙ্গে আইএনজি বসবে, তারপরে বাদ বাকি যা আছে আদার্স। আর কোথায় শ্যাল বসবে, উইল বসবে, তোমরা তো জেনেই গেছো। তাহলে চলো, আমি ফুটবল খেলতে থাকবো। আমি ফুটবল খেলতে থাকবো। তাহলে সাবজেক্টকে আই, আইয়ের পরে কি বসে? শ্যাল বসে, আমরা দেখে নিয়েছি। আই শ্যাল, আই শ্যাল। তারপরে কি বসাবো? বি, আই শ্যাল বি। খেলা ইংরেজি কি? প্লে, মেন ভার্বের সঙ্গে আইএনজি। আই শ্যাল বি প্লেয়িং। আমি খেলতে থাকবো, কি খেলতে থাকবো? ফুটবল। আই শ্যাল বি প্লেয়িং ফুটবল। আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আই শ্যাল বি প্লেয়িং ফুটবল। তাহলে উই দিয়ে করো, উই শ্যাল বি প্লেয়িং ফুটবল। ইউ দিয়ে করো, ইউর পরে কি হবে? ইউ উইল, ইউ উইল বি প্লেয়িং ফুটবল। হি উইল বি প্লেয়িং ফুটবল। সি উইল বি প্লেয়িং ফুটবল। সুমন উইল বি প্লেয়িং ফুটবল। দে উইল বি প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলতে থাকবে। দে উইল বি প্লেয়িং ফুটবল। অ্যাফার্মেটিভটা এখানে লিখে নিয়েছি। আই শ্যাল বি প্লেয়িং, উই শ্যাল বি প্লেয়িং, ইউ উইল বি প্লেয়িং, হি উইল বি প্লেয়িং, দে উইল বি প্লেয়িং। কোয়েশ্চেনে যাব। হেল্পিং ভার্বকে সামনে নিয়ে চলে এসো, শ্যাল, সাবজেক্ট আই, কি পড়ে আছে? বি, আর প্লেয়িং পড়ে আছে। শ্যাল আই বি
প্লেয়িং। আবার দেখো শ্যাল, শ্যাল উই আছে, শ্যাল উই, পড়ে আছে কি বি প্লেয়িং, শ্যাল উই বি প্লেয়িং, আমরা কি খেলতে থাকবো। উইল, উইলটাকে সামনে নিয়ে চলে এসো, উইল ইউ বি প্লেয়িং, একই রকমভাবে উইলটাকে সামনে নিয়ে চলে এসো, উইল হি বি প্লেয়িং, উইল দে বি প্লেয়িং। এরপরে আমরা নেগেটিভ সেন্টেন্সে চলে যাব, নেগেটিভ ফরমেশনটাকে দেখে নেব। আই শ্যাল, আগের বারের মতোই হেল্পিং ভার্বের পরে নটটাকে বসিয়ে দাও। আই শ্যাল নট বি প্লেইং, উই শ্যাল নট বি প্লেইং, ইউ উইল নট বি প্লেইং, হি উইল নট হেল্পিং ভার্বের পরেই বসিয়ে দাও, হি উইল নট বি প্লেইং, দে উইল নট বি প্লেইং। তাহলে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সকে পড়ে ফেললাম, ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আমরা পড়ে ফেললাম। এরপরে বাদবাকি কী থাকলো না, ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটি টেন্সের মডার্ন ইংলিশে তেমন ব্যবহার নেই। আমরা এ পর্যন্তই রাখবো ভিডিওটাকে, এ পর্যন্তই আমরা রেখে শেষ করব। বাকি দুটো টেন্স এই মুহূর্তে আর আলোচনা করছি না।